আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা, ডায়েটিশিয়ান হিসেবে আছি সোশ্যাল ইসলামিক হসপিটালে, পুষ্টি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। আজকে আমরা কথা বলবো যে আমরা রাস্তার যে শরবত খাই বা রাস্তায় যে পানীয়গুলো গ্রহণ করি সেটা আমাদের শরীরের জন্য কতটুকু সুফল বয়ে নিয়ে আসে বা কুফল বয়ে নিয়ে আসে। আসলে আমরা জানি যে গরম মানেই হচ্ছে আমাদের মানে ঠান্ডা জাতীয় কোনো খাবার, ঠান্ডা জাতীয় কোনো পানীয়, সেটা কি আসলে বাসায় আমরা তৈরি করে খাই নাকি বাইরে খাই সেটা চিন্তা করতে হবে। আমাদের পানিবাহিত যত রোগ সবকিছুই কিন্তু এই রাস্তার পানীয় থেকেই আসে সাধারণত। এখন রাস্তার যে শরবতগুলো বিক্রি হয় সেগুলোতে যে বরফটা ইউজ করা হয় এটা কিন্তু পুরোটাই হচ্ছে যে আমাদের মানে কাঁচা পানি, অর্থাৎ যে ফুটানো পানি না, ডিরেক্ট ওরা কলের পানি থেকে সেটা তৈরি করে, যার করে দেখা যাচ্ছে যত হাইজিন ওয়েতে সেটা তৈরি করা হোক না কেন, সেই বরফ দেওয়ার কারণে কিন্তু সেখানে কন্টামিনেশন হওয়ার ঝুঁকিটা থেকে যাচ্ছে। পাশাপাশি যে ফলগুলি তারা কেটে অনেকক্ষণ রেখে দেয় সেই ফল থেকেও কিন্তু কন্টামিনেশন হওয়ার ঝুঁকিটা থেকে যায়। এবং আমরা একটা জিনিস খেয়াল করি না, সেটা হচ্ছে যে যারা কিডনি রুগী আছেন তাদের আসলে কোন ফলটা খাওয়া যাবে কি যাবে না সেটা ডায়েটিশিয়ানরা কিন্তু বলে দেন, কিন্তু রাস্তায় যখন তারা ফলের শরবত গ্রহণ করেন তখন কিন্তু ডায়াবেটিক বা কিডনি রুগী তাদের ওই পরিমাণও যেমন বোঝে না এবং কোন ধরনের ফলের নিষেধাজ্ঞা আছে সেটাও তারা বোঝে না। তো সেই জায়গা থেকে তারা দেখা যাচ্ছে অ্যালোভেরা শরবত খাচ্ছে, অন্যান্য এমন ফল খাচ্ছে যেটা তাদের নিষেধ আছে, তখন কিন্তু রোগের জটিলতাটা বেড়ে যাচ্ছে। এবং এইখানে যে বিষয়টা খেয়াল করা যায়, কিছু কিছু এডিটিভস ফুড কালার তারা ইউজ করে, সেটাও কিন্তু আমাদের মানে স্বাস্থ্যের জন্য ঝুঁকি সম্পূর্ণ। এবং আরেকটা বিষয় খেয়াল আমরা যেটা করি সেটা হচ্ছে যে তারা অনেক সময় দেখা যায় যে আখের শরবতও গ্রহণ করেন, এবং এই আখের যে শরবতটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে একটা আখ ভালো জিনিস, আখের শরবত ভালো জিনিস বা রসটা ভালো জিনিস, কিন্তু যখনই হচ্ছে যে তারা এটা ভালো করে ক্লিন না করে রসটা বের করছে বা ওইখানে এই যে বরফটা দিচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা কিন্তু কন্টামিনেশন হওয়ার ঝুঁকিটা দেখি। আরেকটা বিষয় বলি যে এখন আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে গরমকাল মানেই হচ্ছে ঘামবো, ঘাম মানেই হচ্ছে যে আমাদেরকে সেটা পানি স্বল্পতা পূরণ করার জন্য স্যালাইন খেতে হবে। এইটা মারাত্মক ঝুঁকি আমাদের জন্য। যাদের প্রেশার আছে হয়তো তারা জানেন না, সেই জায়গাতে তাদের সোডিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে, স্যালাইন খাওয়ার পরে তাদের কিন্তু তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে স্যালাইন কিন্তু একটা ওষুধ ধরা হয়, কারণ সেটা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন হলে খাওয়া হয়। কিন্তু আমরা দেখা যায় যে যারা একটু ঘেমে যায় তখনই কিন্তু আমরা না বুঝে স্যালাইন খাওয়া, বা রাস্তায় স্যালাইন অনেক সময় দেখা যায় স্যালাইন তারা বিতরণও করে, তো অল্প পরিমাণ পানি দিয়ে অনেকে খাওয়ার কারণে দেখা যায় যে এটা কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যায়। তো আমরা এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করব যে আমরা হঠাৎ করে না জেনে স্যালাইন খাবো না, ডাক্তার কাউকে স্যালাইন খেতে দিব না, এবং স্যালাইন দরকার হলে খাবো সেটা ডাক্তারের পরামর্শ মতো। এবং সবসময় চেষ্টা করব যে আমার কোনো ধরনের রোগ আছে কিনা, সেই রোগে হচ্ছে আমার কোন ধরনের পানীয় খাওয়া যাবে সেই বিষয়টা খেয়াল করা। অবশ্যই সোডা ওয়াটার, আমাদের যে বেভারেজগুলো আছে এটাতে অনেক বেশি কালার, অনেক বেশি সুগার দেওয়া থাকে, যেটা ক্যালোরি অনেক বেশি হাই, সেটা আমাদের রোগের জটিলতা যেমন বাড়ায়, আমাদের ওজন বাড়াতে পারে, সেই বিষয়গুলো থেকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা গরমে যদি তৃষ্ণা পেয়েই যায় সেক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে আমরা বাসা থেকে একটু লেবু শরবত নিয়ে আসতে পারি, আমরা বাসাতে একটু ফলের নিজেই ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই জুসটা বহন করতে পারি। আমরা কিছু সমস্যা হলে রাস্তায় ডাবের পানিটা খুব ইজিলি খেতে পারি, সেটা পরিমাণটা যেন খুব বেশি না হয়। তো এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলি অন্তত পক্ষে কম হবে গরমে। এবং অবশ্যই হাইড্রেট থাকতে হবে, আমাদের ডিহাইড্রেশন যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ ডিহাইড্রেশন আমাদের কিডনির জন্য খুবই মারাত্মক ঝুঁকি বহন করে, সাথে সাথে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে আমরা কিন্তু অজ্ঞান পর্যন্ত হতে পারি। সেই জায়গা থেকে মনে করি যে আমাদের একটু সচেতন থাকতে হবে, আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় তাদের দিকেও খেয়াল রাখতে হবে, আমাদের যাদের বয়স্ক যারা রাস্তায় চলাফেরা করেন তাদের দিকেও একটু আমাদের খেয়াল রাখতে হবে, পাশাপাশি যারা শ্রমিক আছেন তাদের দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। সবাই সুস্থ ভালো থাকবেন, সচেতনতা হচ্ছে সুস্বাস্থ্য। আশা রাখি আমার কথাগুলি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।